नमस्कार प्रिय छात्र छात्रीबृंद एवं प्रिय दर्शकबृंद सबाइके आमार चैनेले स्वागत जानाई। आजकेर आमरा आरम्भ करते चलेछि क्लास 12 एर एकटा गुरुत्वपूर्ण चैप्टार एवं अर्गानिकेर प्रथम चैप्टार यूनिट 10 ह্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহ। তোমরা প্রত্যেকে ইতিমধ্যে ক্লাস 11 अर्गानिकेर दुटो चैप्टार कमप्लीट करे एसेছো। एखाने किन्तु सम्पूर्ण नतून समस्त चैप्टारगुलो किन्तु समस्त चैप्टारेर संगे रिलेटेड। एई जोन्नो ह্যালো অ্যালকেন थेके शुरू करे अ্যালকোহল फेनल इथार, एरपरे आछे অ্যালডিহাইড कीटोन कार्बक्सिलिक অ্যাসিড, नाइट्रोजेन घटित यौगसमूह एवं जीवज अणुसमूह प्रत्येकटा चैप्टार किन्तु प्रत्येकटा चैप्टारेर संगे रिलेटेड। सेई जोन्नो आमादेर किन्तु ह্যালো অ্যালকেন थेकेई शुरू करते हय भालो करे। इतिमध्ये आमी बोर्डे তোমাদের জন্য চক আউট করে রেখেছি। দেখো হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহের কারা হচ্ছে হ্যালো অ্যালকেন, কারা হচ্ছে হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন মানে অ্যালকেনের যে কোনো হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং হ্যালো অ্যারিন মানে অ্যারিনের যে কোনো হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ যদি আমরা ধরে থাকি মিথেন একটি অ্যালকেন CH4, তাহলে মিথেনের যে কোনো একটি হাইড্রোজেন, সেটা একটি বা একাধিকও হতে পারে, সব সময় যে একটি হবে এমন নয়, মিনিমাম একটি হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। দেখো আমরা মিথেনের যদি CH4 স্ট্রাকচার আঁকি, CH4 এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার। এই মিথেনের স্ট্রাকচারের যে কোনো একটি হাইড্রোজেন যদি আমি এক্স মানে হ্যালোজেন, হ্যালোজেন মানে তোমরা জানো এক্স সমান কি FCl Br বা I, যে কোনো একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, যে কোনো একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এটা চলে যাবে হ্যালো অ্যালকেনে, এটা হ্যালো অ্যালকেনে চলে যাবে। আর হ্যালো অ্যারিন কাকে বলবে? হ্যালো অ্যারিন মানে হ্যালোজেন সমন্বিত কোনো বেনজিন রিং যুক্ত গ্রুপ। হ্যালো অ্যারিন মানে হ্যালোজেন গ্রুপ থাকবে এবং একটি বেনজিন গ্রুপ অবশ্যই থাকবে। দেখো এখানে আমি হ্যালো অ্যালকেনের শ্রেণীবিভাগটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে হ্যালো অ্যালকেনকে 3 ভাগে ভাগ করা হয়, মূলত 3 ভাগে: অ্যালকিল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড এবং ভিনাইলিক হ্যালাইড। হ্যালো অ্যারিনকেও 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, একটা হচ্ছে বেনজাইলিক হ্যালাইড। তাহলে হ্যালো অ্যালকেনকে 3 ভাগে অ্যালকিল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড এবং ভিনাইলিক হ্যালাইড, হ্যালো অ্যারিনকে 2 ভাগে অ্যারাইল হ্যালাইড এবং বেনজাইলিক হ্যালাইডে ভাগ করা হয়েছে। এই যে হ্যালো অ্যালকেনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এই 3 ভাগকে আমরা কিন্তু আস্তে আস্তে জানব। দেখো প্রথম ভাগকে আমরা 3 ভাগে ভাগ করব। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এবং অবশ্যই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডে আমরা ভাগ করব। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কাকে বলছে? যেখানে দেখো এই দিকে লক্ষ্য করো, CH3CH2X, যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকবে, যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকবে সেই কার্বনে কিন্তু 2টি হাইড্রোজেন আছে, 2টি হাইড্রোজেন আছে। যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত থাকবে, অর্থাৎ হ্যালোজেন যুক্ত কার্বনে 2টি হাইড্রোজেন থাকলে তাকে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলা হবে। যদি এমন হয় CH3CHX, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ CH একটি মাত্র হাইড্রোজেন আছে, একটি মাত্র হাইড্রোজেন। হ্যালোজেন সমন্বিত কার্বনে যদি একটি মাত্র হাইড্রোজেন থাকে তাহলে তাকে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বলা হবে। এবং নিশ্চয়ই বুঝতে পারছো 3 ডিগ্রি কাকে বলা হবে? যদি হ্যালোজেন সমন্বিত কার্বনে কোনো হাইড্রোজেন না থাকে, হ্যালোজেন সমন্বিত কার্বনে কোনো হাইড্রোজেন না থাকে, তাহলে তাকে বলা হবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে আরেকবার দেখে নাও, অ্যালকিল হ্যালাইডকে 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি 3 শ্রেণীতে, 3 প্রকার শ্রেণীতে ভাগ করা হয়েছে। যে কার্বনের সঙ্গে
হ্যালোজেনটি যুক্ত থাকবে সেই কার্বনে দেখো দুখানা হাইড্রোজেন থাকলে তাকে বলা হয় 1 ডিগ্রি, একখানা থাকলে বলা হবে 2 ডিগ্রি, আর না থাকলে বলা হবে 3 ডিগ্রি। এই গেল আমাদের অ্যালকিল হ্যালাইডের। এখন আমরা দ্বিতীয় ভাগে যাচ্ছি। দ্বিতীয় ভাগটিকে বলা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। কি বলা হচ্ছে? অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড বলতে কি? যে কার্বনে হ্যালোজেন গ্রুপটি যুক্ত আছে ঠিক পাশের কার্বনে একটি দ্বিবন্ধন যুক্ত কার্বন আছে, দ্বিবন্ধনযুক্ত গ্রুপ আছে। যে কার্বনে হ্যালোজেন আছে তার পাশের কার্বনটি কিন্তু দ্বিবন্ধনযুক্ত। এখানে আমি ব্যালেন্স ঠিক করতে হবে। দেখো ব্যালেন্স ঠিক করলাম। দেখো অ্যালাইলিক কাকে বলা হচ্ছে? sp3 কার্বন। এটা হচ্ছে sp3 কার্বন। sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে কি? sp3 কার্বনের সঙ্গে যুক্ত আছে X, তার পাশের কার্বনটা কিন্তু sp2 কার্বন। sp2 কার্বন। তাহলে যে কার্বনের সঙ্গে হ্যালোজেন গ্রুপটি যুক্ত থাকবে সেই কার্বনের পাশের কার্বনটা কিন্তু sp2 কার্বন। তাহলে sp3 কার্বনের সঙ্গে X গ্রুপ যুক্ত আছে, তার সাথে কিন্তু কি যুক্ত আছে? এখানে যুক্ত আছে ডাবল বন্ডওয়ালা একটা কার্বন যুক্ত আছে। একটা উদাহরণ দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাক। উদাহরণ হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 Br, এর নাম অ্যালাইল ব্রোমাইড। এর নাম কি? অ্যালাইল ব্রোমাইড। দেখো এরপরের ভাগটা চলে যাচ্ছে আমরা ভিনাইলিক হ্যালাইডে। এরপরের ভাগটা আমরা কোথায় চলে যাচ্ছি? ভিনাইলিক হ্যালাইডে। অর্থাৎ যেই কার্বনের সঙ্গে হ্যালোজেনটি যুক্ত আছে সেই কার্বনটি sp2 কার্বন। যে কার্বনের সঙ্গে X মানে হ্যালোজেন গ্রুপটি যুক্ত আছে সেই কার্বনটি sp2 কার্বন। এবারে আমি ব্যালেন্স করে দিই এর দুটো। বোঝা গেল? মানে হ্যালোজেন গ্রুপটি একটি sp2 কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। আগের বারে পড়লাম কি? হ্যালোজেন গ্রুপটি sp3 কার্বনের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ওই sp3 কার্বনটি একটি sp2 কার্বনের সঙ্গে যুক্ত ছিল। এখানে X গ্রুপটি নিজেই একটি sp2 কার্বনের সঙ্গে যুক্ত। যেমন উদাহরণ হচ্ছে কি? খুবই সোজা উদাহরণ, CH2 ডাবল বন্ড CHCl, নাম কি? ভিনাইল ক্লোরাইড। এর নাম কি? ভিনাইল ক্লোরাইড। এগুলো গেল আমাদের কার ভাগ? হ্যালো অ্যালকেনের 3টে ভাগ। হ্যালো অ্যালকেনের 3টে ভাগ কী কী গেল বলো তো? হ্যালো অ্যালকেনের 3টে ভাগ প্রথমে পড়লাম কি? নর্মাল অ্যালকিল হ্যালাইড। তারপরে বললাম কি? অ্যালাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড। অ্যালাইল হ্যালাইড মানে অ্যালাইলিক হ্যালাইড, ভিনাইল হ্যালাইড মানে ভিনাইলিক হ্যালাইড। এই 3টে গেল হ্যালো অ্যালকেনের ভাগ। দেখো এবার আমরা চলে যাচ্ছি হ্যালো অ্যারিনের ভাগে। এখন কিন্তু আমরা কোনো একটি হ্যালো অ্যালকেন অণুতে হ্যালোজেনের সংখ্যা অনুযায়ী শ্রেণীবিভাগটাকে চক আউট করে রেখেছি। দেখো যদি কোনো অণুতে হ্যালোজেন একটি মাত্র থাকে তাহলে তাকে বলা হবে মনোহ্যালাইড, 2টি হ্যালোজেন থাকলে তাকে বলা হবে ডাইহ্যালাইড, 3টি হ্যালোজেন থাকলে তাকে বলা হবে ট্রাইহ্যালাইড এবং 4টি হ্যালোজেন থাকলে তাকে বলা হবে টেট্রাহ্যালাইড। তাহলে আরেকবার বলছি, একটি হ্যালোজেন থাকলে মনোহ্যালাইড, 2টি থাকলে ডাইহ্যালাইড, 3টি এক্স থাকলে তাকে বলা হবে ট্রাইহ্যালাইড, 4টি থাকলে তাকে বলা হবে টেট্রাহ্যালাইড। এখন ডাইহ্যালাইডকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জেম ডাইহ্যালাইড, একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। একটা কি? জেম ডাইহ্যালাইড, একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। যদি একটি কার্বনে 2টি হ্যালোজেন অবস্থান করে অর্থাৎ যমজ হয়, তাহলে যমজ হ্যালোজেন একই কার্বনে অবস্থান করলে তাকে বলা হচ্ছে জেম ডাইহ্যালাইড। কিন্তু যদি পাশাপাশি মানে প্রতিবেশী কার্বনে অবস্থান করে তাকে বলা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। একে কিন্তু আমাকে অবশ্যই এর যোজ্যতাগুলো আমার কিন্তু পূরণ করে রাখতে হবে, না হলে কিন্তু আমার ভুল হয়ে যাবে। তাহলে আমরা হ্যালোজেনের সংখ্যা অনুযায়ী কিন্তু আমরা এখানে হ্যালো অ্যালকেনকে কিন্তু শ্রেণীবিভাগ করতে পারলাম। এইবারে আমরা চলে যাচ্ছি পরের টপিকে। আমরা হ্যালো অ্যালকেনকে তৈরি করব, মানে হ্যালো অ্যালকেন প্রস্তুতি সম্পর্কে জানব। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি হ্যালো অ্যারিনের শ্রেণীবিভাগ।
হ্যালোঅ্যারিন। হ্যালোঅ্যারিনের শ্রেণীবিভাগে আমরা অলরেডি জেনে গেছি, একটা হচ্ছে বেঞ্জাইলিক হ্যালাইড, আর আরেকটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। দেখো বেঞ্জাইলিক হ্যালাইড, বেঞ্জাইলিক হ্যালাইড বলতে কি, দেখো একটা বেঞ্জিন রিং থাকবে, তার পাশে একটা কার্বন, তার সঙ্গে একটা এক্স, এটা হচ্ছে বেঞ্জাইলিক হ্যালাইড। আর অ্যারাইল হ্যালাইড কি, ডাইরেক্ট বেঞ্জিন রিংয়ের সঙ্গে হ্যালোজেন গ্রুপটি যুক্ত থাকবে, ডাইরেক্ট বেঞ্জিন রিংয়ের সঙ্গে হ্যালোজেন গ্রুপটি যুক্ত থাকবে। আর বেঞ্জিন রিংয়ের পরে একটা sp3 কার্বন, sp3 কার্বনের সঙ্গে এক্স গ্রুপটি যুক্ত থাকবে। এই গেল আমাদের হ্যালো অ্যালকেন এবং হ্যালোঅ্যারিনের শ্রেণীবিভাগ, হ্যালো অ্যালকেন এবং হ্যালোঅ্যারিনের শ্রেণীবিভাগ। তবে একাধিক হ্যালোজেন যদি কোনো কার্বনে উপস্থিত থাকে বা কোনো অণুতে উপস্থিত থাকে, একাধিক হ্যালোজেন যদি কোনো অণুতে উপস্থিত থাকে, তাহলে ওই ধরনের হ্যালো অ্যালকেনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড, একটা হচ্ছে জেম ডাইহ্যালাইড, যদি দুটো করে থাকে। আর যদি তিনটে করে থাকে তাহলে ট্রাইহ্যালাইড, যদি চারটি থাকে তাকে বলা হয় টেট্রাহ্যালাইড। এই চারটি থাকে তাকে কী বলা হয়, টেট্রাহ্যালাইড। আর ওএইচ অর্থাৎ অ্যালকোহল থেকে কিন্তু আমরা কি তৈরি করতে পারবো, হ্যালো অ্যালকেন তৈরি করতে পারবো। একদম সিম্পল, দেখো আর ওএইচ, এখানে যদি আমি এইচ এক্স দিই তাহলে নর্মাল ওয়েতে এইচ প্লাস আর এক্স মাইনাস, এইচ প্লাস আরে অ্যাটাক করবে, ওএইচ বেরিয়ে যাবে, সিম্পলি তৈরি হয়ে যাবে আর এক্স যুক্ত এইচ টু ও। এখানে কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে, এই যে এইচ এক্স মানে হচ্ছে এইচ সিএল, এইচ বিআর, এইচ আই ইত্যাদি। এখানে রেট অফ রিয়াকশান কিন্তু এই রকম, কারণ এইচ আর আই এর বন্ডটা ব্রেক করা খুব সোজা, সেই জন্য খুব তাড়াতাড়ি বন্ড ব্রেক হবে এবং এটি রিয়াকশানে তাড়াতাড়ি অংশগ্রহণ করবে। দেখো এই যে এক্সের ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু বিভিন্ন ক্লোরো অ্যালকেন, ব্রোমো অ্যালকেন এবং আয়োডো অ্যালকেন কিন্তু তৈরি করতে পারবো। এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ আছে, ডাইরেক্ট অ্যালকেন থেকে কি আমরা তৈরি করতে পারবো, অ্যালকেন থেকে? হ্যাঁ, এটা ক্লাস 11-এ অবশ্যই আমরা পড়ে এসেছি, ক্লাস 11-এ কিন্তু আমরা পড়েছি। এটা হচ্ছে অ্যালকোহল থেকে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অ্যালকেন থেকে আমরা অবশ্যই ক্লাস 11-এ পড়েছি। দেখো তোমাদের কারোর মনে আছে কি, দেখো CH4, এখানে যদি তুমি কি দিতে, Cl2 দিতে আর বিক্ষিপ্ত সূর্যালোক বা এইচ নিউ দিতে, তোমার তৈরি হতো CH3Cl যুক্ত HCl। এখন এই CH3Cl যেটা তৈরি হলো, তাতে যদি আবার Cl2 দিতে, এই এইচ নিউ অর্থাৎ বিক্ষিপ্ত সূর্যালোকের তৈরি হতো CH2Cl2 যুক্ত HCl। একইভাবে CH2Cl2 যুক্ত Cl2 এই এইচ নিউ, তাহলে CH Cl3 যুক্ত HCl। একইভাবে CH Cl3 যুক্ত Cl2 এইচ নিউ, তাহলে তৈরি হবে CCl4 যুক্ত HCl। এই রিয়াকশানে দেখো কি কি পেলে, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড, চারটে তোমরা কিন্তু হ্যালো অ্যালকেন পেলে। এখানে মিথাইল ক্লোরাইড মানে হচ্ছে মোনোক্লোরাইড, ডাইক্লোরাইড, ট্রাইক্লোরাইড, টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইড। তবে এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা কিন্তু তোমরা ইচ্ছা করলে 1 নম্বর স্টেপে স্টপ করে দিতে পারবে। সেখানে কি করতে হবে, সেখানে প্রায় 1:1 নিতে হবে, অর্থাৎ
একটা সিএল একটা CH4 এর সঙ্গে রিয়াকশান করবে, তাহলে কিন্তু বিক্রিয়াটা সমস্ত Cl2 এখানে খরচ হয়ে যাবে, ওই জন্য কেবলমাত্র CH3Cl পাবে। এই গেল আমাদের অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে যখন আমরা কিন্তু ক্লোরো অ্যালকেন তৈরি করলাম বা ব্রোমো অ্যালকেন তৈরি করব, এখানে পরীক্ষায় একটা কোশ্চেন আসে, সাধারণত বইতে তোমাদের যে কোনো বইয়ে দেখবে খুব ভালো করে ব্যাখ্যা করা নেই। তোমরা নর্মালি জানো CH3 CH2 CH3 এটা হচ্ছে প্রোপেন। এটা কি? প্রোপেন। এই যে প্রোপেনে এখানে দেখো দুটো কার্বন কিন্তু দুই রকম, এই কার্বন সমতুল্য কার্বন, তিনটে করে দেখো হাইড্রোজেন আছে। এই কার্বনটা কিন্তু অসমতুল্য কার্বন, অর্থাৎ দুটো হাইড্রোজেন আছে। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, এগুলো সব 1 ডিগ্রি কার্বন। এখানে যখন Cl2 আর H নিউ দেবে, Cl2 আর H নিউ, দেখো দুটো সম্ভাবনা আছে। এক, এই হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, অর্থাৎ CH3 CH2 CH2 Cl তৈরি হতে পারে, অথবা তৈরি হতে পারে CH3 CH Cl CH3। দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন। এটা অলমোস্ট 45%-এর মতো, আর এটা অলমোস্ট 55%-এর মতো। এটার পিছনে খুব কঠিন কোনো কারণ নেই, কারণ 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন মোর স্টেবল দেন 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, এটাই হচ্ছে কারণ। 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন হচ্ছে বেশি স্থায়ী 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন অপেক্ষা। এখানেও যদি আমি CH3, আচ্ছা আর লিখব না, এখানে যদি আমি Br2 দিই, H নিউ দিই, তাহলেও কিন্তু আমাদের কি তৈরি হয়? তাহলে আমাদের তৈরি হয় CH3 CH2 CH2 Br যুক্ত CH3 CH Br CH3। দেখো এটা 1 ডিগ্রি ব্রোমো অ্যালকেন, এটা 2 ডিগ্রি ব্রোমো অ্যালকেন, কিন্তু তফাৎ এটা মাত্র 2%। এটা 2 ডিগ্রিটা অলমোস্ট 98%, অলমোস্ট 98%। তাহলে এখানে 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি বেশি, কারণ 2 ডিগ্রি মোর স্টেবল দেন 1 ডিগ্রি। কিন্তু এখানে 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে বেশি, শুধু বেশি নয়, অলমোস্ট 90%, এটা মাত্র 2%। এর পিছনে কারণ কি? এই যে কারণটা, ব্রোমিন যখন অ্যাড করলাম তখন 2 ডিগ্রি হ্যালো অ্যালকেনটা সবচেয়ে বেশি তৈরি হয়েছে, অলমোস্ট 100%-এর কাছাকাছি। তার পেছনে কারণ হলো ব্রোমিনের সিলেক্টিভিটি। অ্যাকচুয়ালি ব্রোমিনের সিলেক্টিভিটি বলতে এখানে 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বন যেহেতু বড়সড়, আর এখানে ব্রোমিন ক্লোরিন অপেক্ষা অনেকটা বড়সড়, সেই জন্য ব্রোমিনের সঙ্গে 2 ডিগ্রি কার্বনের সেটিংসটা খুব ভালো হয়েছে, ম্যাচিং অফ সাইজ, অর্থাৎ ওভারল্যাপিংটা খুব ভালো হয়েছে। সেই জন্য ব্রোমিনের সঙ্গে 2 ডিগ্রি কার্বনযুক্ত ব্রোমো অ্যালকেনটা বেশি মাত্রায় তৈরি হয়েছে। পরীক্ষায় পড়তে পারে যে 98% ব্রোমিনের ক্ষেত্রে কেন আর ক্লোরিনের ক্ষেত্রে মাত্র 55% কেন? তাহলে তোমরা উত্তর জেনে গেলে। যে উত্তর হচ্ছে এখানে ব্রোমিনের সিলেক্টিভিটি কাজ করেছে বা নির্বাচন ক্ষমতা। ব্রোমিন হচ্ছে 2 ডিগ্রির ক্ষেত্রে অধিক নির্বাচনক্ষম, কারণ ব্রোমিনের সাইজের সঙ্গে 2 ডিগ্রির সাইজের ম্যাচিং হয়েছে। সাইজের ম্যাচিং হওয়ার ফলে ওভারল্যাপিংটা ভালো হয়েছে, সেই জন্য অলমোস্ট 100% 2 ডিগ্রি আমরা ব্রোমো অ্যালকেন পেয়েছি। সেখানে ক্লোরিনের ক্ষেত্রে স্টেবিলিটি অনুযায়ী 2 ডিগ্রিটা বেশি পেয়েছি, কিন্তু নট মোর দ্যান 55%, অলমোস্ট 55% পেয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারণ প্রস্তুতি হচ্ছে হ্যালোজেনো অ্যাসিডের সঙ্গে কোনো অ্যালকিনের বিক্রিয়া ঘটিয়ে, হ্যালোজেনো অ্যাসিডের সঙ্গে কোনো অ্যালকিনের বিক্রিয়া ঘটিয়ে। এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে CH2 ডাবল বন্ড CH2-তে যদি আমি HX অ্যাড করি, আর CH3 CH ডাবল বন্ড CH2-তে আমি HX অ্যাড করি, দুটো কিন্তু সেম জিনিস নয়। কারণ দেখতে পাচ্ছি এখানে H প্লাস আর X মাইনাস, তাহলে এটা ডাবল বন্ড আছে, এখানে দ্বিবন্ধন ডাবল বন্ড, ইলেকট্রন ঘনত্ব বেশি, সেখানে H প্লাস ইলেকট্রন ডেফিসিয়েন্সি একটা
ক্যাটায়ন, সুতরাং এখানতে এইচ প্লাসকে প্রথমে অ্যাটাক করবে, তাহলে তৈরি হবে CH2 সিঙ্গেল বন্ড CH2 এইচ, আর এক্সটা পরের লাইনে চলে আসবে অ্যাটাক করতে। কোথায় না এখানে, যেখানে প্লাস হয়ে গেছে। কি করে প্লাস হয়ে গেছে দেখো, একটা আর দুটো হাইড্রোজেন, তিনটে বন্ড ছিল এখানে, আর একটা হাত কম ছিল, একটা যোজ্যতা কম ছিল, এই জন্য ওখানে এক্সটা অ্যাটাক করার সঙ্গে সঙ্গে দেখো চারটে যোজ্যতা মিল হয়ে গেল। কার না কার্বনের, কার্বনের চারটে যোজ্যতা মিল হয়ে গেল। এখানে কিন্তু পরিস্থিতিটা একটু আলাদা। দেখো যদি এইভাবে অ্যাটাক করে তাহলে আমরা পাবো CH3 CH সিঙ্গেল বন্ড CH2, এটা H, এখানে প্লাস হবে, পরের লাইনে এখানে X মাইনাস অ্যাটাক করবে, করলে কি তৈরি হবে CH3 CH X CH3। অপরদিকে যদি প্রথমে এইচ এক্সের এইচটা যদি এই কার্বনের সঙ্গে যুক্ত হতো, এই কার্বনের সঙ্গে এই কার্বনের সঙ্গে, তাহলে কি হতো CH3 CH H CH2 প্লাস এবং পরবর্তীকাল X মাইনাস যুক্ত হতো, তাহলে তৈরি হতো কি CH3 CH H CH2X। দেখো এখানে দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে তৈরি হয়েছে 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে তৈরি হয়েছে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। তোমরা জানো যে 2 ডিগ্রি অলওয়েজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, সুতরাং এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এই যে ঘটনাটা, এটি মার্কনিকভ সাহেব, বিজ্ঞানী মার্কনিকভ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক, দেখো এইচ আর এক্স দুটো আলাদা আলাদা পার্ট, আর এখানে দেখো অপ্রতিসম কেন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন। অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক যুক্ত হওয়ার সময় বিকারকের ধনাত্মক অংশ অর্থাৎ এইচটা সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেই কার্বনে হাইড্রোজেন বেশি আছে। এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে সেই তৈরি করেছে, আর এক্সট্রা এখানে চলে গেছে। এটা কিন্তু মার্কনিকভের রুল মেনেই হয়েছে, এটা হচ্ছে মার্কনিকভের রুল মেনেই হয়েছে। আগের ক্লাসটা আমরা যেখানে শেষ করেছিলাম এখানে সেখান থেকে শুরু করছি। অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন অফ HBr অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন অফ HBr, যেটাকে আমরা সিম্পলি ভাষায় বলতে পারি পারক্সাইড এফেক্ট বা খারাস এফেক্ট। এটা কি, এটা হচ্ছে মার্কনিকভ রুলের জাস্ট বিপরীত নিয়ম। মার্কনিকভ রুলটা কি ছিল না, অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক যুক্ত করার সময় বিকারকের ধনাত্মক অংশটি দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের মধ্যে সেই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে। এটা ছিল মার্কনিকভের রুল। অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক, বিকারকের ধনাত্মক অংশ মানে HBr এর ধনাত্মক অংশটি হচ্ছে H প্লাস, সেটি যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেই দিকে। এখন যদি এই বিক্রিয়াটি কোনো জৈব পারক্সাইড বা H2O2 ইত্যাদির উপস্থিতিতে ঘটানো যায় তাহলে বিক্রিয়াটি হবে জাস্ট রিভার্স, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক যদি H2O2-র উপস্থিতিতে যুক্ত করা হয় তাহলে বিকারকের ধনাত্মক অংশটি যুক্ত হবে দ্বিবন্ধনে আবদ্ধ সেই কার্বনের সাথে যেই কার্বনে কিন্তু হাইড্রোজেন কম আছে। অর্থাৎ দেখো দেখে নাও CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, আমি যদি এই বিক্রিয়াটি HBr ইন প্রেজেন্স অফ H2O2 করি তাহলে বিক্রিয়াটিতে আমার তৈরি হবে এই প্রোডাক্টটি। দেখো CH সিঙ্গেল বন্ড CH2Br আর H, দেখো এই দিকে লক্ষ্য করো, যেটা ছিল HBr এর সময় শুধুমাত্র এইটা, HBr এর সময় শুধুমাত্র এইটা CH3 CHBr CH2H। দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু জিনিসটা উল্টো হয়ে গেছে, এখানে যুক্ত হয়েছে H, এখানে যুক্ত হয়েছে H, এখানে যেটা তৈরি হয়েছিল এখানে তার অপোজিট প্রোডাক্টটা আমরা পেয়েছি, অর্থাৎ মাইনর প্রোডাক্টটা এখানে হয়েছে মেজর আর মেজর প্রোডাক্টটা হয়ে গেছে মাইনর।
এখন কিভাবে হলো, সেই জন্য আমাদের কিন্তু ক্রিয়া কৌশলের দিকে লক্ষ্য করতে হবে। সেই জন্য আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে ক্রিয়া কৌশলের দিকে। দেখো, ক্রিয়া কৌশলের দিকে আমরা কিন্তু এইভাবে লক্ষ্য করো। দেখো, এই বিক্রিয়াটি সবসময় হবে আইদার সূর্যালোক অর উচ্চ তাপমাত্রাতে। এই বিক্রিয়াটি সবসময় হবে কিসে? আইদার সূর্যালোক অর উচ্চ তাপমাত্রাতে। দেখো, উচ্চ তাপমাত্রাতে কি ঘটনা ঘটছে? উচ্চ তাপমাত্রাতে আমাদের যে H2O2 নিয়েছিলাম, H2O2টা আমাদের ভেঙে যাচ্ছে সুষম বিভাজনের মাধ্যমে। সুষম বিভাজনের মাধ্যমে কিসে চলে যাচ্ছে না, দুটি মুক্তমূলক তৈরি করছে। দুটি মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল HO ডট এবং OH ডট তৈরি হচ্ছে। OH ডট তৈরি হচ্ছে। এই HO ডট একটা কাজ করছে। এই যে আমার হাতে HBr ছিল, এই HBr এর সাথে ও কিন্তু রিয়াকশানে অংশগ্রহণ করছে। কি করে? দেখো, ও ডট গিয়ে এইচকে ধরছে, ফলে এই বন্ডটা ভাঙছে। কিভাবে? না, সুষম বিভাজন। অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে H2O যুক্ত Br ডট। দেখো, এবার কি করেছি আমি? এবার আমাদের যে অ্যালকিনটি ছিল সেইটি নিতে হবে। আমাদের উপযুক্ত অ্যালকিনটাকে নিতে হবে। দেখো, উপযুক্ত অ্যালকিন বলতে CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2, আর ছিল কি এখানে Br ডট। দেখো, Br ডট হচ্ছে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। কেন? কারণ Br এর এখানে 8টা কিন্তু ইলেকট্রন ফিল আপ নেই। অপরদিকে এইটা হচ্ছে ইলেকট্রন রিচ সেন্টার। ইলেকট্রন রিচ সেন্টার যেহেতু, তাহলে এখান থেকে ইলেকট্রন এখানে পাস করবে। কিভাবে পাস করছে? দেখো, এখান থেকে এখানে যখন ইলেকট্রনটা পাস করছে, তখন আমার দাঁড়াচ্ছে CH3 CH সিঙ্গেল বন্ড CH2 Br। দেখো, এই যখন এর সিঙ্গেল বন্ডটা হলো, তখন এই একটা ডট, এই যে বন্ডের একটা ইলেকট্রন নিয়েছে, সুতরাং এখানে আর একটা ইলেকট্রন এখনো পড়ে আছে। এবং 4 নম্বর স্টেপে যাবে CH3 CH2 Br। এই যে ডটটা ছিল, এইবারে এই ডটটা কাকে ধরবে? দেখো, ভালো করে লক্ষ্য করো, কাকে ধরবে? একটা HBr নতুন আনতে হবে, তাহলে এই ডটটা গিয়ে এই এইচকে ধরলো, আবার আগের মতো এই বন্ডটা ভাঙলো। আগে যেমন দেখেছিলাম। কিভাবে? দেখো, আগের লাইনেই দেখেছি আমরা, এইটা এই যে বন্ডটা, এই বন্ডটা ভেঙে গেল। সুতরাং কি দাঁড়াবে? সুতরাং আমার এখানে দাঁড়াবে CH3 CH2 Br যুক্ত Br ডট। দেখো, আমরা এই বিক্রিয়ার প্রয়োজনীয় ইলেকট্রোফাইল হচ্ছে এইটা, আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। সুতরাং এটা চেন রিয়াকশনের মতো কাজ করবে। একবার বিক্রিয়াটি শুরু হয়ে গেলে এই বিক্রিয়াটি কিন্তু আর থামবে না, ক্রমাগত হতে থাকবে। দেখো, এখানে পরীক্ষায় একটা প্রশ্ন পড়ে, প্রশ্ন আসে যে একমাত্র HFHCl HBr এবং HI এর মধ্যে একমাত্র HBr পারক্সাইড প্রভাব দেখায়। কেন? ভালো করে লক্ষ্য করো, এখানে বিক্রিয়াটি হয়েছে কিন্তু 4খানা স্টেপে। বিক্রিয়াটি হয়েছে। এই রিয়াকশনের প্রথম দুটো স্টেপ যে কোনো হ্যালোজেনের জন্য কিন্তু একই। H X হলে বিক্রিয়াটি হবে X ডট,
যে কোনো হ্যালোজেনের জন্য কিন্তু প্রথম দুটো স্টেপ একই। গোল বাঁধে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর স্টেপে গিয়ে। গোল বাঁধে কোথায়? না আমাদের 3 নম্বর এবং 4 নম্বর স্টেপে গিয়ে। এই যে এই সেল এইচ বিআর এবং এইচ আই, এই চারজনের মধ্যে একমাত্র এইচ বিআর এর ক্ষেত্রে এই দুটো স্টেপ হচ্ছে এক্সোথার্মিক। এক্সোথার্মিক 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 অর্থাৎ তাপমোচী বিক্রিয়া। একমাত্র এইচ বিআর এর ক্ষেত্রে 3 নম্বর এবং 4 নম্বর স্টেপ হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া অর্থাৎ তাপমোচী বিক্রিয়া। অর্থাৎ কি? তাপমোচী বিক্রিয়া। এখন ঘটনা হচ্ছে বাদবাকিগুলোর ক্ষেত্রে কি? বাদবাকিগুলোর ক্ষেত্রে এই যে এই সেল এবং এই যায় এই তিনটি হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে এই যে এই সেল এবং এই যায় এই তিনটি হ্যালোজেন অ্যাসিডের ক্ষেত্রে বাদবাকি দুটো যে স্টেপ 3 নম্বর এবং 4 নম্বর স্টেপ, এই দুটি স্টেপ আইদার দুটো স্টেপই এন্ডোথার্মিক অর একটি স্টেপ এন্ডোথার্মিক এবং একটি স্টেপ এক্সোথার্মিক। কি বললাম? না এই যে এই সিএল এবং এই জাইয়ের ক্ষেত্রে আইদার দুটো স্টেপই এন্ডোথার্মিক অর্থাৎ তাপগ্রাহী বিক্রিয়া অর একটি স্টেপ এন্ডোথার্মিক তাপগ্রাহী এবং একটি স্টেপ এক্সোথার্মিক। এবং তোমরা অলরেডি জেনে গেছো কি জেনে গেছো? না এক্সোথার্মিক মানে তাপমোচী বিক্রিয়া, যেখানে তাপ শক্তি বেরিয়ে যায়, যে বিক্রিয়ার ফলে তাপ শক্তি বেরিয়ে যায়, সেই সমস্ত বিক্রিয়াগুলির ক্ষেত্রে কি হবে? সেই সমস্ত বিক্রিয়াগুলি স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয় অর্থাৎ স্থায়ী হয়। আর যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে তাপ গৃহীত হয় সেই সমস্ত বিক্রিয়াগুলি স্বতঃস্ফূর্তভাবে হয় না অর্থাৎ বিক্রিয়াগুলি ফিজিবল নয়। সেই কারণে ওই বিক্রিয়াগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে না হওয়ার কারণে এই বিক্রিয়াগুলো কিন্তু এখানে পারক্সাইড প্রভাব দেখাতে পারবে না। ওরা কিন্তু পারক্সাইডের জন্য আলাদা কোনো প্রভাব দেখাতে পারবে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু একই আসবে। কীরকম? তোমরা একটু লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে। আমি এখানে একটু মুছে দিচ্ছি বোর্ডটা মুছে দিয়ে একটু তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার সঙ্গে বোর্ডটাকে ফলো করো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো এখানে অর্থাৎ আমি যদি এখানে বিক্রিয়াটা কি করি? না CH3CH ডাবল বন্ড CH2 চারভাবে বিক্রিয়াটি করছি। দেখো ভালো করে লক্ষ্য করো, HBr দিচ্ছি, HBr H2O2 দিচ্ছি, আর এইদিকে কি করছি? HCl দিচ্ছি অথবা যে কোনো HX। একমাত্র HBr বাদে HCl দিচ্ছি আর এখানে দিচ্ছি HCl বা যে কোনো HX আর সঙ্গে থাকছে H2O2। দেখো বিক্রিয়াটা দেখো কত সুন্দর বিক্রিয়া হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করো, করলে কিন্তু বুঝতে পারবে। দেখো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে CH3CH সিঙ্গেল বন্ড CH2 নর্মাল মার্কোনিকভ অ্যাডিশন H, এখানে Br, এখানে হচ্ছে CH3CH CH2 Br নর্মাল অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন। এখানে কি হচ্ছে? CH3CH CH2H যে কোনো Cl বা X, আর এখানে কি হবে? CH3CH CH2H যে কোনো Cl বা X। দেখো দুক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট সেম, দুক্ষেত্রে কিন্তু কি হয়েছে? এখানে দুক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্ট সেম হয়েছে। অর্থাৎ এখানে H2O2 এখানে H2O2 অন্য কোনো এক্সট্রা কোনো ঘটনা ঘটাতে পারেনি, যেটা কিন্তু এখানে ঘটিয়েছে। এখানে কিন্তু H2O2 এক্সট্রা কোনো ঘটনা ঘটাতে পারেনি, যেটা এখানে ঘটিয়েছে। তাহলে এইটা হচ্ছে আমাদের পারক্সাইড এফেক্ট। এরপরে চলে যাচ্ছি আমরা পরের বিক্রিয়ায়। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট।
এখন আমরা করতে চলেছি হান্টস-ডিকার বিক্রিয়া। হান্টস-ডিকার বিক্রিয়াটা কি? দেখো, হান্টস-ডিকার বিক্রিয়াটা হলো যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ অর্থাৎ এখানে নিয়েছি সিলভার অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিডের সিলভার লবণ, সিলভার অ্যাসিটেট প্লাস যদি আমি ব্রোমিন নিই, CCl4 মিডিয়াম নিই, তাহলে আমাদের প্রোডাক্ট হয় CH3Br। CH3Br মেন প্রোডাক্ট, CH3Br হচ্ছে মেন প্রোডাক্ট। তার সঙ্গে কি আসে? তার সঙ্গে তৈরি হয় AgBr আর CO2। এটা আমরা কিন্তু ক্রিয়া কৌশলের সাহায্যে দেখাতে পারবো। এই বিক্রিয়াটি কিন্তু আগের মতো পারক্সাইড প্রভাবে যেমন মুক্তমূলক অ্যাডিশন হয়েছিল, এখানে কিন্তু মুক্তমূলক অ্যাডিশন হবে। প্রথম স্টেপে আমরা কি করব? দেখো ভালো করে লক্ষ্য করো, CH3COOOAG এটা কিন্তু আগের মতো মুক্তমূলক অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ এখান থেকে ভেঙে যাচ্ছে আর এখান থেকে ভেঙে যাচ্ছে, অর্থাৎ দেখো CH3C11O ডট যুক্ত AG ডট দেখো ভালো করে খেয়াল করো, এই ও ডটটা এই যাচ্ছে, তাহলে এই বনটা ভাঙছে, এই বনটা কি করে ভাঙবে? তাহলে একটা ইলেকট্রন যাচ্ছে। দেখো আমি সব সিঙ্গেল হেডের অ্যারো দিয়েছি, কোথাও ডাবল হেডেড অ্যারো দিইনি, কোথাও কিন্তু আমরা ডাবল হেডের অ্যারো দিইনি, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? দেখো CH3 ডট যুক্ত CO2 কি করে হলো? এই একটা ডট আর এখান থেকে একটা ডট পাওনা আছে, এখান থেকে যে ডটটা পাওনা আছে সেইটা হচ্ছে মিলে হয়ে যাচ্ছে CO2। AG ডট তো অলরেডি আছে। এইবারে আমার কাছে কি ছিল? Br2 মানে Br দেখো এইটা কিন্তু এই Br ডটে হলো আবার আগের মতো সিঙ্গেল হেডের অ্যারো। দেখো আমি বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে দেখে নাও, CH3Br। এইবারে দেখো CO2 তৈরি হয়ে গেছে, এই AG ডট ছিল, এখান থেকে একটা Br ডট বেরোচ্ছে যুক্ত Br ডট, এই Br ডট এই AG ডটের সঙ্গে যুক্ত হয়ে AgBr তৈরি করছে। এবারে আমাদের এখানে অনেক সময় সাইড প্রোডাক্ট হিসেবে কি পাওয়া যায়? অনেক সময় সাইড প্রোডাক্ট হিসেবে এখানে আমাদের তৈরি হয় কি? তৈরি হয় CH3Cl। কি করে তৈরি হয় না? দেখো সাইড প্রোডাক্ট হিসেবে CH3Cl কি করে তৈরি হয় আমি এই সাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে লক্ষ্য করো, আমার যখন CH3 ডট তৈরি হলো, এই যে CH3 ডটটা তৈরি হলো, এই CH3 ডট আর এই CCl4 মানে হচ্ছে ClCCl3, এইটা ভাঙলে দেখো Cl ডট আর CCl3 ডট তৈরি হচ্ছে, এই Cl ডট আর এই CH3 ডট, তাহলে এটা সাইড প্রোডাক্ট Cl ডট CH3 ডট মিলে সাইড প্রোডাক্ট CH3Cl হচ্ছে। দেখো এটা গেল হান্টস-ডিকার বিক্রিয়া। তবে এই যে বিক্রিয়াটা আমরা এখানে দেখলাম, যদি এটা I2 হয়, যদি এইটা কিন্তু I2 হয়ে যায়, যদি কিন্তু এটা I2 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু পাল্টে যায় এবং সেই বিক্রিয়াটি কিন্তু হান্টস-ডিকার বিক্রিয়া নয়। সেই বিক্রিয়াটা কিন্তু হান্টস-ডিকার বিক্রিয়া নয়, সেই বিক্রিয়াটির নাম হচ্ছে বার্নবম-সিমোনিনি বিক্রিয়া। সেই বিক্রিয়াটির নাম হচ্ছে বার্নবম-সিমোনিনি বিক্রিয়া। দেখো আমি সেই বিক্রিয়াটা এখানে তোমাদের করে দিচ্ছি। দেখো বার্নবম-সিমোনিনি বিক্রিয়াতে কিন্তু আমাদের প্রত্যেকটা
দু অণু করে লাগবে। কি করে দু অণু করে লাগবে? আমরা ক্রিয়া কৌশলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে CH3 COO নিলাম, এটা আগের মতো কিন্তু এইরকমভাবে CH3 COO ডট হয়ে যাবে। এখন এইটা কিন্তু দু অণু লাগবে, তার মানে আরেকটা অণু যদি নিই সেটাও কিন্তু কি হবে CH3 COO ডট হলো। ক্লিয়ার? এটা যদি দু অণু নিই, দু অণু ভাঙবে, ভেঙে কি হবে দুটো CH3 COO ডট করলো। এবার এটা আগের মতো ভাঙবে, ভেঙে কি তৈরি করবে CH3 ডট প্লাস CO2 চলে গেল। এইবারে এই যে CH3, এই বিক্রিয়ায় যে CH3 তৈরি হয়েছে এখানে যুক্ত হয়ে যাবে, জাস্ট যুক্ত হয়ে যাবে। তাহলে এটা কি এই আর এটা এই, তাহলে তৈরি হবে তোমাদের কি এ স্টার তৈরি হয়ে যাবে CH3 COO CH3। এই গেল বার্নবাম সিমোনিনির বিক্রিয়া। এই গেল বার্নবাম সিমোনিনি বিক্রিয়া। এই বিক্রিয়াটি খুব সোজা বিক্রিয়া। এর সঙ্গে আমি আর একটা বিক্রিয়া হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে আর একটা বিক্রিয়া বাকি আছে, সেটা হচ্ছে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। সেটা হলো কি ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া, সেটা আমি একটু দেখিয়ে দিই। খুব সোজা বিক্রিয়া ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। ওকে, এটা সবাই টুকে না। এবার চলে যাচ্ছি ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াতে, আমি চলে যাচ্ছি। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়াটা এত সোজা বলার মতো না। যে কোনো ব্রোমো অ্যালকেন বা ক্লোরো অ্যালকেন CH3 CH2Br হচ্ছে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। এর সঙ্গে আমি যদি অ্যাসিটোনে দ্রবীভূত NaI দিই, যেটা কি না অ্যাসিটোনে দ্রবীভূত, তাহলে কি হবে সিম্পলি SN2 রিঅ্যাকশন, এটা অ্যাটাক করবে এই A মাইনাসটা, অ্যাটাক করবে বিআরটা বেরিয়ে যাবে। তাহলে CH3 CH2I যুক্ত NaBr। এই গেল ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। এই গেল যাবতীয় হ্যালো অ্যালকেনের প্রস্তুতি। এখান থেকে আশা করি তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলি ভালো করে বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে কিন্তু আমরা হ্যালো অ্যালকেনের বিক্রিয়াগুলিতে যাব। তবে যারা আমার চ্যানেলে প্রথম দেখছো তোমাদেরকে অনুরোধ, তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই চ্যানেলটি ফলো করবে। ঠিক আছে, ধন্যবাদ।